শেখ হাসিনা চলতি বছরের ডিসেম্বরে দেশে ফেরার একটা ঘোষণা দিয়েছে। উনি আসবেন না, আমি একজনের সাথে বাজিয়ে ধরেছি। তাহলে কি এটা রাজনৈতিক? উনি চলে আসলে আমার লস হবে। স্বৈর শাসক উপকৃত হয়েছেন শুধু একটা জায়গায়, সেটা হচ্ছে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি। ইউনূস সরকারের বাকি যে কার্যক্রম সেটা তো স্বৈর শাসকের মতোই ছিল। জ্যান্ত গোয়েবলস আমি দেখেছি শফিক সাহেবকে, উনি খাড়ার উপরে মিথ্যা কথা বলেন। তো উনি বলেন 2200 আন্দোলনে উনি তথ্য দিতে পারবেন না। এমন একটা প্রার্থী দিয়েছে, ওই প্রার্থী জামাতের লোকের ভোটও পাওয়ার কথা না, জোর করে পাবে। তারা ওলি আহমেদ সাহেবকে সম্ভবত প্রতিশ্রুতি দিয়েছিল যে তাদের জোর যদি ক্ষমতায় যায় তাহলে তাকে প্রেসিডেন্ট বানাবে। তারা প্রেসিডেন্ট পরে তাকে নমিনেশন দিয়ে কথাটা রাখলো। একটি দেশ যখন এগিয়ে যায় সেই সুফলটা আসলে আমরা সবাই ভোগ করার সুযোগটা কিছুটা হলেও পাই, কিন্তু যখনই জনদুর্ভোগের বিষয়টি আসে, জনদুর্ভোগ বোধহয় বাংলাদেশের সব মানুষের কাছে সমানভাবে পৌঁছায় না। একটা নির্দিষ্ট স্তরের মানুষকে জনদুর্ভোগের মধ্যে বেশি পরিমাণে ভুগতে হয় বলে আমরা দেখে আসলে অভ্যস্ত হয়ে গেছি। কিন্তু এই মুহূর্তে দেশকে স্থিতিশীল রাখার জন্য জনদুর্ভোগ যেমন কমানো উচিত, ঠিক তেমনই সবার মাঝে যে উন্নয়নের কথা আমরা বলি সেই উন্নয়নের ছোঁয়াটাও পৌঁছানো দরকার, নয়তো দেশ হয়ে উঠবে অস্থিতিশীল। আসলে এই বিষয়গুলো আমাদের জনগণকে কতখানি চাপে রেখেছে এবং একই সাথে সরকারকে কতখানি চাপে রেখেছে এর উত্তর খোঁজার চেষ্টা করবো আজকের পলিটিক্যাল পালসে। সাথে আছে আমি সুজন এবং আমাদের সাথে আজ অতিথি হিসেবে আছেন ডক্টর আব্দুল নূর তুষার। স্বাগত। ধন্যবাদ। কেমন আছেন? ভালো। আজকে আমরা সমসাময়িক বিষয় নিয়েই কথা বলবো এবং শুরুটা করতে চাই মাননীয় প্রধানমন্ত্রীর ভারত সফরের বিষয়টিকে নিয়ে। কিছুদিন আগে ভারতীয় হাই কমিশনার দীনেশ ত্রিবেদীর সাথে তিনি একটি বৈঠকে বসেছিলেন এবং তার পরপরই দীনেশ ত্রিবেদী দিল্লিতে চলে গেলেন। সেখান থেকে তিনি ফিরেও এলেন, কিন্তু এখনো আসলে আমরা কোনো সিদ্ধান্ত পাইনি যে প্রধানমন্ত্রীকে ভারত সফর করছেন নাকি করছেন না। আপনার কি মনে হয়? আমার তো ধারণা উনি করবেন না, এই কারণে যে আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয় পরপর দুটি বিবৃতি এবং চিঠি দিয়েছে, যেখানে যে ভাষা এবং যেভাবে বলা হয়েছে তাতে আমার মনে হয় যে তারা ওই ক্ষেত্রটা প্রস্তুত করেছে যাতে মাননীয় প্রধানমন্ত্রী ব্রিক্সের সময় সফর না করেন। ভারত সফরে তো কখনো না কখনো উনি যাবেন, অথবা ভারত থেকেও কেউ না কেউ আসবে। তো এখন হয়তো ব্যাপারটা ঘটবে না বলে আমার ধারণা। কতদিনের মধ্যে ঘটতে পারে সেটা আমরা প্রেডিক্ট করতে পারবো না। এই জন্য পারবো না যে এই পুরো বিষয়টা নির্ভর করবে আসলে আমাদের পররাষ্ট্র দপ্তরের এফিসিয়েন্সি এবং ভারতের আগ্রহের উপরে। তবে আমার কাছে মনে হয় যে সবকিছু দূরে সরিয়ে রেখে ব্রিক্সে যেহেতু বড় বড় নেতারা আসবেন, তাই ব্রিক্সে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী গেলে বিমস্টেকের চেয়ারম্যান হিসেবে এবং বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে সেটা হয়তো বাংলাদেশের জন্য ভালোই হতো। কেননা আমাদের প্রধানমন্ত্রী খুবই ইমপ্রেসিভ। তো তিনি যখন কথা বলতেন, ধরেন চাইনিজ প্রিমিয়ার অথবা ভ্লাদিমির পুতিন আসার কথা আছে সেখানে, তারপরে আরও যারা নেতারা আছেন, ব্রাজিলের নেতা আসার কথা আছে, আফ্রিকার বিভিন্ন দেশের নেতারা আসবেন, ইন্দোনেশিয়ার নেতা আসবেন, অনেকগুলি দেশের নেতা আসবেন। তো আমার মনে হয় যে ব্রিক্সের সঙ্গে আমাদের একটা সুসম্পর্ক, একই সাথে এতগুলি বিশ্ব নেতাকে কাছে পাওয়া, সেটা আমার মনে হয় যে এই সুযোগ বেশি কাজে লাগাতে পারতেন আমাদের প্রধানমন্ত্রী। এই কারণে যে তিনি খুবই ইমপ্রেসিভ, তার ব্যবহার চমৎকার, তিনি বহুদিন লন্ডনে ছিলেন, ফলে তার যে আচার আচরণ সেটা আমার ধারণা যে ইন্ডিয়ার প্রাইম মিনিস্টার চেয়ে ভালো হবে। তাহলে আমরা বলা যায় যে যদি এটি সম্ভব হয় হয়তো আমাদের সামনে আরো সুযোগ আসতে পারে সুদিনের। সেটা আসবে, এই আলোচনা তো আসলে সুদিন দুর্দিনের না, সেটা তো সুদিন দুর্দিনের না। মূল বিষয়টা হচ্ছে কূটনৈতিক সম্পর্ককে ব্যবহার করে বাংলাদেশের জন্য কোনো না কোনো কিছু নিয়ে আসা, অথবা বাংলাদেশের সঙ্গে একটা লেনদেনের সম্পর্ক স্থাপন করা। রাশিয়ার সাথে আমাদের বেশ কয়েকটি বড় প্রজেক্ট আছে, যার মধ্যে একটা তো খুবই বিরাট, সেটা হচ্ছে পরমাণু শক্তির। তো সেইখানে একটা বিষয় রয়েছে, তেল আমরা মাঝে মাঝে রাশিয়ার কাছ থেকে কিন্তু সাহায্য পেয়েছি, ডিজেল, এবং এটা হাত ঘুরিয়ে এনেছি যদিও ইন্ডিয়ার ভেতর দিয়ে। এছাড়াও রাশিয়ার সাথে আমাদের পুরনো একটা সম্পর্ক আছে। আমাদের মুক্তিযুদ্ধের সময় রাশিয়া আমাদের সাথে ছিল, আমাদের বন্দর পরিষ্কার করে দিয়েছিল, আমাদের বন্দরে তো মাইন বসানো হয়েছিল চিটাগাং বন্দরে, এটা অতি দ্রুততায় রাশিয়ানরা পরিষ্কার করেছিল, এবং সেখানে কিন্তু রাশিয়ান মাইন সরানোর যে কর্মী সেরকম কয়েকজন নিহত হয়েছিলেন। তো আমার কাছে মনে হয় যে আমাদের যেহেতু একটা পুরনো সম্পর্ক আছে এবং তারা তো বিশ্বের একটা শক্তি, এবং চীন তো অবশ্যই বিশ্বের বিরাট শক্তি, অর্থনৈতিক এবং সামরিক দুইটাই। তো চীন রাশিয়া যেখানে একসাথে আছে, আমার মনে হয় যে এইটাকে কোন একটা অ্যাডভান্টেজে কাজে লাগানো যেত হয়তো।
আমরা একটু সফর সেরে এবার দেশের মাটিতে আসি। বাংলাদেশের বর্তমান সময়ের একটা বড় ত্রাস সৃষ্টি করতে যাচ্ছে বোধহয় জঙ্গিদের বিষয়টি। অনেকেই বলছে যে জঙ্গিদের নাটক এর আগেও হয়েছে, শেখ হাসিনার আমলে তিনি নিয়মিতই নাটক করতেন, এবং ইদানিং জঙ্গির বিষয়টি নিয়ে আমাদের অনেকের মধ্যে একটা ভয় কাজ করছে। সেটা সবার সামনের ভয়ও আছে, আবার আড়ালের ভয়ও আছে। এর সাথে সাথে আবার জাতিসংঘ কিন্তু বাংলাদেশকে সতর্কতা বার্তা দিয়েছে আল কায়েদার সেল গঠনের বিষয়টি নিয়ে। আপনার কি মনে হয়? আমরা এমন একটা ভূ রাজনৈতিক অবস্থানে আছি যেখানে আমাদের এখানে ধরেন কোনো ধরনের তৎপরতা নাই, কিন্তু ভারতে আছে, পাকিস্তানে আছে, আফগানিস্তানে আছে, মিয়ানমারও আছে। মিয়ানমারের ভেতরে অনেকগুলি এরকম সশস্ত্র গ্রুপ আছে। কোনোটা ধর্মভিত্তিক সশস্ত্র দল, কোনোটা রাজনীতিভিত্তিক সশস্ত্র দল, তাই না? কিন্তু তারা তো সশস্ত্র, এবং যে কোনো সশস্ত্র গ্রুপ যারা বৈধ বাহিনী না, তারা প্রত্যেকেই কিন্তু আসলে এক ধরনের জঙ্গি তৎপরতা করে, তাই না? কারণ তাদের তো হাতে বন্দুক থাকারই কথা না, সেখানে তারা বন্দুকওয়ালা দল বানিয়েছে, একাধিক লোকের হাতে বন্দুক আছে, অস্ত্র আছে, বোমা আছে। তো এরকম যে কোনো দল, সেটা ধর্মভিত্তিক হোক অথবা রাজনীতি ভিত্তিক হোক অথবা যে কোনো ভিত্তিতেই হোক, এটা আসলে আমাদের জন্য খুবই বিপজ্জনক। এবং আমরা এমন একটা অবস্থায় আছি যেখানে আমরা কিন্তু এই 18-19 কোটি লোকের দেশ, সেইখানে এই ধরনের তৎপরতা যদি কোনো কারণে ছড়িয়ে পড়ে তাহলে আমাদের জন্য সেটা মঙ্গলজনক হবে না। আমরা একদিকে বিদেশি বিনিয়োগ খুঁজছি, একদিকে আমরা একটা স্থিতিশীল রাজনৈতিক অবস্থা রাখতে চাচ্ছি বাংলাদেশে, আমরা শান্তিপূর্ণ একটা সহাবস্থানে বিশ্বাসী। সেখানে যদি এই ধরনের তৎপরতা শুরু হয়, একদিকে বিদেশি বিনিয়োগ বন্ধ হয়ে যাবে, আরেকদিকে আমাদের পাসপোর্টের অবস্থা এমনিতেই খুবই যাতা, সেখানে আমাদের পাসপোর্টের অবস্থা আরও খারাপ হবে এবং আমরা হয়তো বাংলাদেশ থেকে বের হওয়ার কোনো সুযোগই পাবো না, আর কেউ আমাদেরকে ভিসা দেবে না, এরকম অবস্থা তৈরি হবে। এটা খুব ভালো দিক না, এটা আমাদের জন্য খুবই অ্যালার্মিং, খুবই আমি মনে করি যে এক ধরনের আশঙ্কাজনক অবস্থা। আর যারা বলেন যে জঙ্গি নাই, এরা আসলে মিথ্যা কথা বলেন। না থাকলে পরে আমাদের এখানে একাধিকবার বিভিন্ন জায়গা থেকে জঙ্গি তৎপরতা করেন এরকম ব্যক্তিরা আসলেন কিভাবে? এই যে জুলাই অভ্যুত্থানের পরে আফগানিস্তানের কিছু লোক এসে আনসলিসিটেড এখানে এসে ঘুরে গিয়েছেন, কিভাবে আসলেন? তারা কি ট্যুরিস্ট? তারা ট্যুরিস্ট হিসেবে আসলে কি এখানে রাজনৈতিক বক্তব্য অথবা সভা সমিতি অ্যাটেন্ড করতে পারেন? আপনি নিশ্চয়ই জানেন বাংলাদেশের আইনও আছে, আপনি ট্যুরিস্ট হিসেবে বাংলাদেশে ঢুকে কোনো সভা সমিতি অ্যাটেন্ড করা, কোনো পেশায় যোগ দেওয়া কিংবা কোনো বক্তৃতা করা, এগুলো কিন্তু আপনার করার কথা না। তাহলে তারা কোন ভিসা নিয়ে এসে বাংলাদেশে এই বিভিন্ন জায়গাতে, মাদ্রাসায় বা বিভিন্ন সভায় তারা অ্যাটেন্ড করেছেন? কিভাবে করলেন? তো এইগুলি তো আসলে অ্যালার্মিং আমাদের জন্য। সম্প্রতি একটা টক শোতে আমরা দেখেছি যে আপনি বলেছেন 4-5টি আন্দোলনকে 2200 আন্দোলন বলে চালিয়েছেন, এটি অভিযোগ করছেন। 4-5টা বলি নাই, ওইটা ভুল, ওইটা হচ্ছে যারা ওই যে ফটোকার্ড বানায় তারা বলেছে। আমি বলেছি যে যদি 2200 আন্দোলন হয়ে থাকে তাহলে গড়ে প্রায় প্রতিদিন 4টা থেকে 5টা আন্দোলন হওয়ার কথা। কারণ অন্তর্বর্তী সরকার ক্ষমতায় ছিল কতদিন, তাই না? আপনি যদি ধরেন 18 মাসও, তাহলে একদিকে 365 দিন, আরেকদিকে ধরেন 180 দিন, তাহলে কত হলো, তাই না? 360 আর 180, 540 দিন। তো 2200 দিয়ে হিসাব করেন, গড়ে 4 থেকে 5টা আন্দোলন হয় প্রত্যেকদিন। তাহলে কি প্রত্যেকদিন 5টা আন্দোলন হয়েছে? আপনার ধারণা? এটা আমরা দেখি নাই। একটু আবল তাবল কথা বললে হবে? এই তারা যখন ক্ষমতা ছাড়েন তার আগে এটা সংখ্যাটা তারা 1100 বলতেন, বিভিন্ন জায়গায় 1100 হয়েছে। সেদিন দেখলাম আমার এক টক শোতে একজন বলে বসলেন 2200 হয়েছে, কিছুদিন পরে বলবেন 3300, তারপর 3600, 3800, যা মুখে আসে তাই তো বলেন, মিথ্যা কথা বলেন। তাহলে কি আমরা তৎকালীন এই জন্য আমি বলেছি যে এটা হয় নাই। আর সারা বাংলাদেশে যদি 2200 আন্দোলন হয়ে থাকে, সেই আন্দোলনগুলি কেমন আন্দোলন ছিল? এখন সরকারের কাছে কেউ বেতন ভাতার জন্য এসেছে, কেউ তাদের সুবিধার জন্য এসেছে, কেউ তাদের চাকরি চলে যাচ্ছে সেটা বাঁচাতে এসেছে। এগুলো কি আন্দোলন? যে কোনো দাবি দেওয়া কি আন্দোলন? এখন যদি 100 লোক এসে শহীদ মিনারে বলে যে আমরা বেতন পাই না, আমাদেরকে বেতন দেন, অথবা তথ্য আপারা যদি এসে প্রেস ক্লাবের সামনে বসে বলে যে আমাদেরকে বেতন দিচ্ছে না, কাজ করাচ্ছে, আমাদের চাকরি চলে যাচ্ছে, তো এগুলো কি আন্দোলন নাকি? এগুলো তো হচ্ছে ন্যায্য দাবি আদায়ের জন্য এসে এক ধরনের সভা সমাবেশ করা। যে কোনো সভা সমাবেশকে কি আন্দোলন বলতে হবে? ওই যে 2200 আন্দোলন, সেগুলোর কোনোটাই কি অন্তর্বর্তী সরকারকে ফেলে দেওয়ার জন্য ছিল, নাকি তাদেরকে অস্থিতিশীল করার জন্য ছিল? তারাই দণ্ডমুণ্ডের কর্তা, তো তাদের কাছে আসবে না তো কার কাছে যাবে?
আমার বেতন দেন, আমার চাকরি বাঁচিয়ে দেন, আমার উপর অত্যাচার হচ্ছে, আমাকে বাঁচান, এই দাবি দেওয়া জানাতে যদি কেউ চলে আসে, এটা বরং অন্তর্বর্তী সরকারের ব্যর্থতাকে বোঝায়। কারণ তাদের যাওয়ার কথা আদালতে, তাদের যাওয়ার কথা তাদের যার যার প্রতিষ্ঠানের লোকজনের কাছে, তারা সেখানে সুবিচার পায় নাই এবং সেই সুবিচার অন্তর্বর্তী সরকার নিশ্চিত করতে পারে নাই। সেই কারণে তারা এসে বিভিন্ন জায়গাতে দাবি দেওয়া করেছে। পল্লী বিদ্যুৎ সমিতির কিছু লোক তারা দাবি করেছে, সেটাকে আন্দোলন নাকি? তাহলে তো মানে যদি এই এগুলোকে ধরনের আন্দোলন বলে কেন জানেন? ইচ্ছা করে বলে। যদি এরকম অসংলগ্ন তথ্য আমাদের সামনে আসতে থাকে, তাহলে কি জনগণ হিসেবে তারা মানে এই যে পরিসংখ্যানগুলো তৎকালীন প্রেস সচিব মিস্টার শফিক দিয়েছেন তাকেও প্রশ্নবিদ্ধ করা যায়? আমি তো গোয়েবলসের মুভিতে দেখেছি, মানে হিটলারের যে ছিল না, তার যে তথ্য মন্ত্রী গোয়েবলস, আমি তাকে মুভিতে দেখেছি, ডকুমেন্টারিতে দেখেছি। জ্যান্ত গোয়েবলস আমি দেখেছি শফিক সাহেবকে। উনি ওই ঢাকাইয়ারা বলে খাড়ার উপরে মিশা কথা, উনি খাড়ার উপরে মিশা কথা বলে, বুঝছেন? ঢাকাইয়া ভাষা এটা আছে। তো উনি বলেন 2200 আন্দোলন, 2200 আন্দোলনে উনি তথ্য দিতে পারবেন না। ওনার বস উনি বলেন দরখাস্ত এসেছে, এরপরে জায়গা দেওয়া যাবে না, আগামী বছর তো এত লোক চলে আসবে, আরাকানিরা নামাজ পড়বে, উনি দোয়া করে। তো উনি এসব কথা বলেছেন না, উনি বলেছেন 1 লাখ লোক যাবে জাপানে। তো কই 1 লাখ লোক? উনি একাই তো দেখলাম জাপানে কয়েকবার গেল, 1 লাখ লোক তো গেল না। পত্রিকায় প্রকাশিত অনেক বক্তব্য যেটা তিনি নিজে দিয়েছিলেন সেটাকেও তিনি অস্বীকার করেছেন এবং বলা হয়ে থাকে এত কিছু পরেও আসলে তিনি সময়ের সেরা প্রেস সচিব। উনি তো এখানে উপস্থিত নাই, তো সেই জন্য ওনাকে নিয়ে আমরা তো আলোচনা না করাই ভালো। তবে উনি সময়ের সেরা তো অবশ্যই দেখবেন হয়তো, ও সময়ের সেরা তো হবে না। এইরকম মানে এইরকম গোয়েবলসীয় তথ্য প্রচারকারী তার নাই। যেমন আপনার মনে আছে উনি বললেন জবের বন্যা, আরেকবার বললেন টাকা দেওয়া হচ্ছে খারাপ ব্যাংকগুলিকে, যেগুলি কিনা এক ধরনের ফেইল্ড ব্যাংক। উনি বললেন একটা চৌবাচ্চা, এদিক থেকে টাকা ঢুকবে, চৌবাচ্চা সমান হয়ে যাবে, ওদিক দিয়ে বেরিয়ে যাবে, একটা চৌবাচ্চার থিওরি দিলেন। এটা কোন ইকোনমিস্ট মানে এটা পয়দা করেছেন উনি বলতে পারবেন। তারপর উনি একদিন বললেন ডক্টর ইউনূসের কোনো বাড়ি গাড়ি নাই, ওনার কোনো বাড়ি নাই, ওনার কোনো গাড়ি নাই। কিন্তু আমরা দেখলাম পরে যখন হলো বছর শেষে ওনারা সম্পদের হিসাব দিলেন, তখন আমরা দেখলাম ইউনূস সাহেবের বিদেশে সম্পদ আছে, এবং বিদেশে সম্পদ কিভাবে আছে সেটা তো কোনো ব্যাখ্যা নাই। সম্প্রতি আপনার একটা ফেসবুক পোস্টকে নিয়ে বেশ সমালোচনা আমরা দেখেছি। সেখানটায় বলা হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনূসের জন্য একটি হাসপাতালে 18 মাস কেবিন বুক রাখা হয়েছিল। একটি হাসপাতালে না, বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়, যেটা ওনার সময় বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয় ছিল, সেইখানে একটা কেবিন 18 মাসের, পুরো 18 মাস না, আগে এটা অলিখিতভাবে রাখা ছিল, পরে এটাকে লিখিতভাবে রাখা হয়েছে। একটা আদেশ জারি করা হয়েছিল যে এইটা তার জন্য বরাদ্দ থাকবে, তার জরুরি চিকিৎসার জন্য। ভিভিআইপি প্রটোকলে তো এরকম অনেক কিছুই থাকে না, থাকে না। ওই হাসপাতালে আপনি খোঁজ নেবেন, কোনোদিন এই মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে কারোর জন্য এরকম রুম বুক করে রাখা হয়। এই বিষয়ে যদি একটু বিস্তারিত বলতেন। এটা কখনো থাকে না, আপনি এই জিনিসটা বুঝতে হবে। ভিভিআইপির জন্য আপনি একটা প্রাসাদের মধ্যে একটা রুম আপনি রাখতে পারেন, একটা হোটেলের মধ্যে রাখতে পারেন। কেন? কারণ এগুলো অতিরিক্ত দামি জিনিস, অনেক বিরাট কিছু রাজকীয় বস্তু, এগুলো সাধারণ লোকের নাগালের বাইরে। কিন্তু হাসপাতাল হচ্ছে সাধারণ লোকের জন্যই, ভিভিআইপি বলে হাসপাতালে কিছু নাই। ডাক্তাররা যে শপথ নেন সেখানে এই কথা পরিষ্কার লেখা আছে যে ডাক্তারের সামনে যখন রোগী আসে, কেউ বড় না, কেউ ছোট না, কেউ গরিব না, কেউ ধনী না, কেউ আওয়ামী লীগ না, কেউ বিএনপি না, কেউ হিন্দু না, কেউ মুসলমান না, ডাক্তারের কাছে সবাই মানুষ, ডাক্তারের কাছে সবাই মানুষ। তাহলে উনি ভিভিআইপি, খুবই ভালো কথা। ভিভিআইপি যখন যাবেন উনি অন্য সব রোগীর মতো ইমার্জেন্সি পাবেন, ডাক্তাররা তাকে চিকিৎসা করবে, এবং ডাক্তাররা তো তাকে যেমন চিকিৎসা দিবে অন্য রোগীকেও দিবে, এবং চিকিৎসা তো সবার জন্য একই। ভিভিআইপির জন্য তো আলাদা ওষুধ নাই, আলাদা কোনো কিছু নাই। তাহলে কেবিন কেন? কেবিনটা অযথা ব্লক করে রাখা হচ্ছে। এটা একটা তৈল মর্দনকরণের একটা প্রক্রিয়া, এছাড়া আর কিচ্ছু না। ওনারা জানে কিভাবে যে উনি অসুস্থ হলে এই হাসপাতালে আসবে, অথবা ওনার হৃদরোগী হবে। বিগত সময়ে কি এই চর্চাটা কি ছিল? আমি আপনাকে বলি, উনি যখন ফ্রান্স থেকে আসলেন, আসার পরে উনি ওনার ব্যক্তিগত চিকিৎসক নিয়োগ করলেন। তার নাম কি? শামসুল আরেফিন। উনি কে? গ্যাস্ট্রোএন্টারোলজিস্ট। উনি শুরু থেকেই সবাইকে আমরা বুঝতে পেরেছি যে ওনার অন্ত্রের সমস্যা আছে, কোনো না কোনো প্রবলেম আছে, যেটা গ্যাস্ট্রো লিভারের সমস্যা, এবং উনি একজন ওই ধরনের একটা গ্যাস্ট্রোএন্টারোলজিস্টকে তার ব্যক্তিগত চিকিৎসক হিসেবে প্রথমে নিয়োগ দিলেন। কিন্তু ওনার জন্য গ্যাস্ট্রোএন্টারোলজির বেড রাখা হয় নাই, ওনার জন্য রাখা হয়েছে কার্ডিয়াক বেড। তো এটা কেন রাখা হবে? আর এই হাসপাতালেতে এর আগে কোনোদিন কারোর জন্য কোনো এরকম রুম বুক করে রাখা নাই। ভিভিআইপিদের জন্য নির্দিষ্ট কিছু কেবিন থাকে, হ্যাঁ, ভিভিআইপি যদি কখনো চলে আসেন উনি ওই কেবিনটা যাবেন, কিন্তু এসেই উনি ওই কেবিনে ঢুকবেন, ব্যাপারটা এরকম না। কেবিন খালি থাকা সাপেক্ষে উনি ওই কেবিন পাবেন,
যদি ওই কেবিন খালি না থাকে তাহলে ওই জায়গা থেকে আরেকজন এরকম ভিভিআইপি তো আছে, একজন ভিআইপি তো আছে, তাহলে উনি সরে যাবেন, আরো বেশি ভিআইপি যিনি তিনি ওখানে ঢুকবেন, এইটা হতে পারে। কিন্তু কোনো কেবিন এভাবে তালা মেরে রাখা যায় না, এটা হাসপাতালের রীতিবিরুদ্ধ। এবং কিছু গর্দভ বলার চেষ্টা করেছে যে হোটেলের মধ্যে কিং স্যুট থাকে না, প্রেসিডেন্ট স্যুট থাকে না, এগুলো কিন্তু উৎকট মূল্য থাকে, লাখ লাখ টাকা ভাড়া হয়, এবং এগুলো ওরকম বড় লোকরা গিয়ে ভাড়া নেয়। এগুলো এরকম উৎকট মূল্যে ভাড়া দেওয়া হবে বলে এগুলোকে গাল ভরা নাম দেওয়া হয়, প্রেসিডেন্ট স্যুট, কিংস স্যুট, হ্যাঁ, রিগাল স্যুট, এরকম নাম দেওয়া হয়। এগুলো কিন্তু যে কেউ ভাড়া নিতে পারে, এগুলো কারোর জন্য খালি থাকে না। এই অপদার্থ এবং কিছু মূর্খ লোক বিভিন্ন ধরনের যুক্তি তৈরি করে, যে যুক্তিগুলি আসলে যুক্তি না, এগুলো তাদের মন গড়া জিনিসপত্র। হাসপাতালে কারোর জন্য বেড বন্ধ করে রাখার সিস্টেম পৃথিবীর কোথাও নাই, এমনকি আমেরিকাতেও নাই। এয়ারফোর্স ওয়ানের সাথে কে কে তুলনা করলো, যে আমেরিকার প্রেসিডেন্টের এয়ারফোর্স ওয়ান আছে না, একটা আলাদা বিমান। হ্যাঁ, আপনার আমাদের বাংলাদেশের অধিকাংশ লোকের নিজের গাড়ি আছে না, আলাদা গাড়ি আছে না, তো এইটা কিন্তু ওইটার সাথে তুলনীয় না। এয়ারফোর্স ওয়ান তো জীবন রক্ষাকারী বস্তু না, এয়ারফোর্স ওয়ান হচ্ছে তার প্রতিরক্ষার একটা অংশ। সেই একই জিনিস ইউনুস সাহেবেরও তো আছে, সেটা নিয়ে তো কেউ কমপ্লেইন করে নাই। ওনার বুলেট প্রুফ গাড়ি ছিল না, ওনার এসএসএফ ছিল না, ওনার নিজের জন্য একটা আলাদা বাড়ি সরকার দিয়েছে না, ওনার নিজের জন্য আলাদা গাড়ি দিয়েছে না, ওনার সাথে একটা অ্যাম্বুলেন্সও সবসময় থাকতো। কেন থাকতো? কারণ এই অ্যাম্বুলেন্সটা উনি যদি কোথাও দুর্ঘটনায় পতিত হয় বা যে কোনো ভিভিআইপি, সাথে সাথে যেন তাকে হাসপাতালে নেওয়া যায়। কিন্তু হাসপাতালের কেবিন সুচিকিৎসার সাথে তার কোনো সম্পর্কই নাই। কেবিন হচ্ছে একটা আরামের জায়গা, একটা বেটার জায়গা আর কি। চিকিৎসার জন্য তো কেবিন লাগে না, একটা বিছনা হলেই হয়। অতএব কাউকে বাঁচানোর জন্য কেবিন রাখা হয়েছে, এটা একটা ভুয়া কথা। এটা করা হয়েছে এক ধরনের রাজকীয়তা, এটা উনি বন্ধ করে রেখেছেন এবং ওনার লোকেরা এটা করেছে। উনি জানতেন কিনা আমি জানি না, কিন্তু জিনিসটা তো অন্যায়। আমরা একটু হাম প্রসঙ্গে আসতে চাই। হামে শিশু মৃত্যুর যে বিষয়টি আছে, এই অভিযোগে আজকে পর্যন্ত 900-এর উপরে লোক মানে শিশু মারা গিয়েছে। আমরা দেখেছি যে এই অভিযোগে ডক্টর মোহাম্মদ ইউনূসের বিরুদ্ধে মামলা করার চেষ্টা হয়েছে কয়েকবার, কিন্তু দেখা গেছে যে মামলাগুলো কার্যকরভাবে আসলে কোনো গতি পাচ্ছে না। এটাই তো হচ্ছে আমাদের সমস্যা। আরো একটা বিষয় আছে, সম্প্রতি তার দেশ থেকে নিষেধাজ্ঞা চেয়ে উচ্চ আদালতে আবেদনও করা হয়েছে এবং দুর্ভাগ্যবশত সেটিতেও আসলে মামলা গ্রহণের কোনো আদেশ পাওয়া যাচ্ছে না। এখানটা আপনার কি মনে হয়, কোনো অদৃশ্য শক্তি কি তার জন্য কাজ করছে কিনা? দেশ থেকে নিষেধাজ্ঞার কি প্রয়োজন সেটা আমি জানি না, কারণ আপনি কারো বিরুদ্ধে অভিযোগ করবেন, আগে তো অভিযোগটা গৃহীত হবে, তারপর তো দেশ থেকে নিষেধাজ্ঞা। যেখানে অভিযোগই গৃহীত হয় নাই সেখানে দেশ থেকে নিষেধাজ্ঞা, এটা তো আরো এক হাত বা এক পা বাড়িয়ে জিনিসপত্র দাবি করা। কিন্তু যদি কেউ মামলা করতে চায় তাহলে তার আগে একটা অভিযোগ দায়ের করা উচিত এবং একটা তদন্ত করা উচিত। তো সেই তদন্তই তো হলো না, এতগুলি শিশু মারা গেল, তদন্ত হলো না। আপনি নিশ্চয়ই জানেন যে জুলাই আন্দোলনে 1400-র মতো মৃতের কথা জাতিসংঘের রিপোর্টে আছে, কিন্তু সেইখানে সরকার যে তালিকাটা করেছেন সরাসরি জুলাই আন্দোলনে নিহত, এবং সেই নিহতদের মধ্যে অনেক ভুয়া নিহত ধরা পড়েছে আছেন, যে তারা জুলাইয়ের আন্দোলনে মারা যান না, অন্য কোনো কারণে মারা গিয়েছেন, সেখানে ঢুকে পড়েছেন। এটা কিন্তু অন্তর্বর্তী সরকার নিজেই খুঁজে বের করেছিল। ডাকাতি করতে গিয়ে হাত পা হারিয়েছে, সেরকম হয়েছে, সেরকম তাদেরকে আহত বলা হয়েছে, যোদ্ধা বলা হয়েছে, তো এরকম আছে। কিন্তু ধরেন সকল ভুল ত্রুটি সহই 800-র কিছু বেশি সরকার লিপিবদ্ধ করেছিলেন জুলাই আন্দোলনে নিহত, আর সেখানে হামে মৃত্যু 900 ছাড়িয়ে গেছে। তো এটা তো হত্যা এবং শিশু হত্যা, এটা তো তারা করেছেন এবং এটার জন্য অবশ্যই অন্তর্বর্তী সরকার দায়ী। অনেকেই বলে না এটা আওয়ামী লীগের সময় থেকে শুরু হয়েছিল। তো আওয়ামী লীগের সময় থেকে যদি শুরু হয়ে থাকে আপনারা এটা থামাবেন না? আপনারা বেশি করে টিকা এনে টিকা দিবস করবেন না? ওনারা করলো না কেন? টিকার ক্যাম্পেইন করলো না কেন? 2 বছর ছিল, ওনারা কেন হামের টিকার ক্যাম্পেইনটা করলো না? এটা কিন্তু 24 সালের শেষে হওয়ার কথা ছিল। এবং হাম তো আসলে কোনো কঠিন অসুখ না, এটাকে চাইলে হাম একটা কঠিন অসুখ, হাম একটা কঠিন অসুখ, খুবই ছোঁয়াচে, এবং সেই কারণে এটা টিকা দিয়ে আমরা বন্ধ করার চেষ্টা করি। টিকার মাধ্যমে এটাকে নির্মূল কিন্তু করা সম্ভব, এটাকে নিয়ন্ত্রণ করা এবং এটা নিয়ন্ত্রণ করা এবং নির্মূল করা সম্ভব আর কি। তো এবং আমরা হামে যথেষ্ট পরিমাণ অগ্রসর হয়েছিলাম। 2024 পর্যন্ত হামের মৃত্যু কিন্তু অনেক কম ছিল, আক্রান্তের সংখ্যা অনেক কম ছিল। কঠিন বলতে এটাই বলতে চেয়েছিলাম যে নির্মূল করাটা অনেকটাই না, কিন্তু রোগটা কঠিন। যে কোনো টিকা দেওয়া হয় যেসব রোগে, এগুলো কঠিন বলেই দেওয়া হয়। সহজ রোগে আমরা টিকা দিব কেন? অযথা খরচ করবো কেন? আমি শব্দটাকে আরেক জায়গায় বলতে গিয়ে হয়তো মিস করে গেছি, আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি। এবার আমরা একটু জুলাই জাদুঘরের দিকে যেতে চাই। সম্প্রতি জুলাই জাদুঘর উদ্বোধন হয়েছে, আপনি গিয়েছেন কিনা দেখতে? না, আমি যাই নাই। কেন যাননি? সময় পাই নাই, সেজন্য যাই নাই। এমন কিছু না যে যাব, যেমন আমি এখনো তো মেট্রো রেলে চড়ি নাই, তো এত বছর হয়েছে না মেট্রো রেলে আমি তো উঠি নাই, দরকার পড়ে নাই, উঠি নাই। আচ্ছা, জুলাই জাদুঘরের টিকিট নিয়ে বেশ যাব। আমি
আমি ইনফ্যাক্ট গণভবনেই জীবনে একবার বা দুবার গিয়েছি, তাও একবার গিয়েছি আমি যখন শিশু, আর আরেকবার গিয়েছি একবার একটা চিঠি পৌঁছে দেওয়ার জন্য। তো আমি গণভবনই ঢুকি নাই জীবনে খুব বেশি। আর সেখানে ধরেন জাদুঘর হয়েছে, টিকিট কেটে মনে ঢুকতে হয়। টিকিট নেই মূলত প্রশ্নটা, এবং সেটি হচ্ছে যে শিশু এবং প্রাপ্তবয়স্ক দু ধরনের দর্শনার্থী সেখানে যাচ্ছে, এবং শিশুদের জন্য টিকিটের মূল্যমান খুব সম্ভবত 20 টাকা, আর অ্যাডাল্ট যারা আছেন তাদের জন্য 50 টাকা। কিন্তু যখন একজন অ্যাডাল্ট টিকিট কাটছেন, তার কে স্লিপ দেওয়া হচ্ছে যে তিনি 20 টাকার টিকিট কেটেছেন, মানে শিশুর টিকিটটা তাকে দিয়ে দিচ্ছে। হ্যাঁ, কিন্তু তাকে 50 টাকায় দিতে হচ্ছে। এই যে বাকি টাকা, সেটা আসলে কোথায় যাচ্ছে? এটা তো আমার জানা সম্ভব না, কিন্তু এটা যদি হয়ে থাকে কোনো অ্যাডাল্ট প্রতিবাদ করবেন, উনি ওই টিকিট নেবেন না, উনি বলবেন আমাকে 50 টাকা মারামারিও রিসিট দেন। হচ্ছে তো। হ্যাঁ, যদি হয়ে থাকে সেটা তো খুবই অন্যায় হচ্ছে, ভুল হচ্ছে, এবং সরকারি কোনো প্রতিষ্ঠানে এটা হওয়া তো খুবই অদ্ভুত ব্যাপার। চোখের সামনে যদি 50 টাকা নিয়ে 20 টাকার রসিদ দেয়, সেটা তো একেবারেই মানে এটা তো অন্যায়, এটা তো পরিষ্কার। এটার সমাধান আসলে কি হতে পারে? সমাধান 50 টাকার টিকিট কাটলে 50 টাকা রিসিট দিবে, খুব সহজ। আর তা না হলে রিসিট দিবে না এবং বলবে যে না, আমাদের রিসিট নাই এবং আমরা টিকিট দিবে না, ঢুকবে না অ্যাডাল্টরা। আমরা একটু রাষ্ট্রপতি নির্বাচনের দিকে যেতে চাই। রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপি এবং জামাত জুলাই জাদুঘর নিয়ে আমি শুধু একটা জিনিস বলবো, আমি ছবি দেখেছি জুলাই জাদুঘরে, সেখানে অনেকগুলো কবর বানিয়েছে, যেটা আমার কাছে খুবই রুচিহীন মনে হয়েছে। কারণ যে কবরের মধ্যে লাশ নাই, সেই কবরের মধ্যে আপনি মাটি উঁচু উঁচু করে ঢিবি বানিয়ে তো আপনি বলতে পারেন না এটা কবর, এবং কবরের প্রতীক বলে কোনো কিছু নাই, তাই না? আপনি কোনো মৃতদেহের প্রতীক হয় বা কবরের প্রতীক হয়, প্রতীকী কবর কি জিনিস? কবর আমাদের ধর্মে, ইসলাম ধর্মে একটা পবিত্র জায়গা, কিন্তু কবরের সামনে জোরে শব্দ করা নিষেধ, এবং কবরস্থানের পাশ দিয়ে যাওয়ার সময় তাদের প্রতি শান্তি বর্ষণের দোয়া আছে, আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর। তো সেই রকম জায়গাতে আপনি কতগুলো কবর বানিয়ে রেখে দিলেন যেগুলো ভুয়া। এটা দরকার নেই। মানুষ মৃত্যুবরণ করেছে, তাদের নামগুলি রাখেন, বড় একটা ফলকের মধ্যে তাদের নাম দেন, সেই নামের তালিকা দেন। আমি আমেরিকাতে গিয়েছি, সেখানে কিন্তু এরকম আছে, তাদের বিশ্বযুদ্ধে নিহত সৈনিকদের জন্য মেমোরিয়াল আছে, সেটা নিচে দাঁড়িয়ে আমি ছবি তুলেছি, সেখানে কিন্তু নাম লেখা আছে। বাংলাদেশেও বিভিন্ন রকম মেমোরিয়াল, আমরা কুষ্টিয়াতে যদি যাই সেখানে তো দেখেছি যে মেমোরিয়ালের নামগুলো লেখা থাকে। কতগুলি মাটির ঢিবি তৈরি করে যে প্রতীকী ভুয়া কবর তৈরি করে, আমার কাছে মনে হয়েছে এটা খুবই, আমার কাছে রুচিহীন মনে হচ্ছে। বাকি জিনিসটা আমি দেখি নাই। আপনি যেহেতু জুলাই জাদুঘরে এখনো যাননি, কিন্তু আমরা সামাজিক যোগাযোগ মাধ্যমে আরও একটা বিষয় দেখেছি যে জুলাই আন্দোলনের সময় আমরা একজন রিক্সা চালককে দেখেছি, তিনি আওয়াজ তুলেছিলেন এবং তার প্রতীকী একটি রিক্সা এবং তার একটি মূর্তিও সেখানটায় আছে, রিক্সায় দাঁড়ানো অবস্থা। এবং সেই স্যালুট দিয়েছিলেন না কি যেন, পরে এনসিপিতে দাঁড়াতে গিয়েছিলেন, পরে এনসিপি তাকে মানে এক ধরনের প্রদর্শনী করে পরে তাকে নমিনেশন আমরা তাকে দেখতে পাচ্ছি যে তিনি ওই মূর্তিটির সামনে দাঁড়িয়ে চিৎকার করে বলছেন তিনি এই মূর্তি চান না, কিন্তু তার মতকে প্রাধান্য না দিয়ে আসলে উনি চান না, আসলে এটি বানানো হয়েছে। উনি চান না, এটাতে আসলে কিছু আসা যায় না। ফারুকি চেয়েছে, জাদুঘর যারা বানিয়েছে তারা চেয়েছে। আপনার মূর্তি একজন বানালো, আপনি দাঁড়িয়ে বলছেন আপনি চান না। এটার অনুমতি কেন নিবে? ধরেন জ্যাকি চ্যানের মূর্তি আছে আর কি কোথাও, জ্যাকি চ্যান তার নিচে দাঁড়িয়ে বলছেন আমি এটা চাই না। এটা এক ধরনের নাটক আর কি। কিন্তু মানুষের স্বাধীনতার জন্যই তো আসলে একটা বড়, আমি এটা স্ববিরোধিতার জায়গাটা বলি। এই ভদ্রলোক যিনি রিক্সা চালক, উনি খ্যাতি চান, যেটা বোঝা গিয়েছে। এনসিপির সভায় উনি গিয়ে হাজির হলেন, উনি এমপি হতে চেয়েছিলেন, নমিনেশন নিতে গিয়েছিলেন, এবং তারপর ওইখানে দাঁড়িয়ে স্যালুট দিলেন। তো এই ব্যাপারটাকে তিনি নিজেই এক ধরনের ব্যবহার করেছেন, তার এই স্যালুট দেওয়াটা, এই বিষয়টাকে, এটা আইকনিক হয়ে গিয়েছে। এবং এখন তিনি ওখানে গিয়ে বলছেন মূর্তি চান না। তাহলে উনি ব্যাখ্যা করবেন কেন নিজের মূর্তি চান না। দুইটা কারণে হতে পারে। ইসলাম পরিপন্থী বিষয়টিকে সামনে এনে বলেছেন যে আসলে মূর্তি আসলে তিনি চান না। ছবি তোলা যায় যাচ্ছে, তাহলে এটা জিজ্ঞেস করতে হবে, এত ছবি উঠেছে। আমি এগুলো নিয়ে তর্ক করতে খুব অসুবিধা বোধ করি, কারণ এগুলো হচ্ছে আমি জানি না আসলে এগুলো কি। তাহলে আমরা একটু রাষ্ট্রপতি নির্বাচনের দিকে যেতে চাই। রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপি এবং জামাত তাদের নেতৃত্বাধীন জোট প্রার্থী দিয়েছে, এবং জামাতের দাবি নির্বাচনে প্রতিযোগিতামূলক, মানে প্রতিযোগিতা হবে। আসলে কি সুযোগ আছে? কোনো সুযোগ নাই। কিসের প্রতিযোগিতা হবে? এমন একটা প্রার্থী দিয়েছে, ওই প্রার্থী জামাতের লোকের ভোটও পাওয়ার কথা না, জোর করে পাবে আর কি। না, এটা কেন এমনটা করলেন? তাদেরকে যোগ্য প্রার্থী নেই? না, তারা তো নির্বাচন করেই সরকারে বসেছে। থাকলে তো দিত যোগ্য প্রার্থী। এটা সবচেয়ে যোগ্য যাকে মনে করেছে তাকেই দিয়েছে। এখানে একটা ঘটনা আছে। তারা ওলি আহমেদ সাহেবকে সম্ভবত, যেটা শোনা কথা যায় আর কি, মানে শোনা কথা, তারা প্রতিশ্রুতি দিয়েছিল যে তাদের জোট যদি ক্ষমতায় যায় তাহলে তাকে প্রেসিডেন্ট বানাবে। তো এখন জোট ক্ষমতা যায় নাই, কিন্তু তারা প্রেসিডেন্ট পদে তাকে নমিনেশন দিয়ে কথাটা রাখলো।
এবার উনি হারিয়ে গেছে, উনি পারে নাই জিততে, তারা তো দিয়েছিল। এটা হচ্ছে ঘটনা, কিছু না, কথা রেখেছে। কথা রাখার আকালের দিনে যদিও সামান্য কথাও রাখা যায়, সেটিও আসলে জনগণের জন্য আশার আলো হয়ে থাকে, কারণ সবাই আসলে প্রত্যাশা আছে যে আশা এই রাখবেন। নির্বাচনে যে জিতবেন না উনি, এটা তো পরিষ্কার, তাই না? তারপরেও দিয়েছেন। অনেকেই বলে থাকে ইউনূসের শাসন আমলের 18 মাসের সময়ে যে অনিয়মগুলো ছিল সেগুলো আসলে নিষিদ্ধ ঘোষিত কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত রাজনৈতিক দল আওয়ামী লীগকে আরো বলিষ্ঠ করে তুলেছে, তাদের পক্ষে গেছে পুরো ব্যাপারটা। গত 2 বছর পর এই সময়টা এসে আওয়ামী লীগকে একটু মাথাচাড়া দিতে দেখা যাচ্ছে বলে অনেকে মনে করছে। আপনার কি মনে হয় বর্তমান সরকারের নমনীয়তার ফলে কি না, বর্তমান সরকার তো নমনীয় না। তারা কি কোনো সুযোগ দিয়েছে আওয়ামী লীগকে? তা তো করেনি। তারা কি আওয়ামী লীগের নেতাদেরকে জেল থেকে ছেড়ে দিয়েছে? তাও তো করেনি। ফলে বর্তমান সরকারকে নমনীয় বলা যাবে না। আর ইউনূস সরকারের ভুল ত্রুটির জন্য আওয়ামী লীগ বেনিফিটেড হয়েছে, এটা যদি হয়ে থাকে তাহলে তো ইউনূস সরকারকে বলতে হবে আওয়ামী লীগের দোসর, তাই না? তো সেটা তো তারা না। তো একটা সরকার ভুলভ্রান্তি করলে সেটা তার দায় দায়িত্ব তার নিজেকে নিতে হবে। তার ভুলভ্রান্তির জন্য আগের স্বৈরশাসক উপকৃত হবেন, ব্যাপারটা সেরকম না। স্বৈরশাসক উপকৃত হয়েছেন শুধু একটা জায়গায়, সেটা হচ্ছে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি। এই জায়গাতে স্বৈরশাসকের উপকার হয়েছে, কেননা বিভিন্ন জায়গাতে মব হয়েছে, মানুষের নিরাপত্তা বিঘ্নিত হয়েছে, চুরি ডাকাতি বেড়েছে। এই জিনিসগুলি মানুষকে এক ধরনের অশান্তি দিয়েছে, যে অশান্তিতে স্বৈরশাসক উপকৃত হয়েছেন। কারণ এই জায়গাতে তারা খুব সহজেই দাবি করতে পারবে যে আমরা এর চেয়ে বেটার আইন শৃঙ্খলা রাখতে পেরেছিলাম, এটা তারা বলতে পারবে এবং ডেটা দিয়ে প্রমাণ করতে পারবে। এটা ছাড়া ইউনূস সরকারের বাকি যে কার্যক্রম সেটা তো স্বৈরশাসকের মতোই ছিল। তো এটা বেনিফিশিয়ারি হওয়ার কিছু নাই। মানে ইউনূস সাহেব আরেকজন স্বৈরশাসক, যেহেতু স্বৈরতন্ত্রের কথা হচ্ছে এবং গণতান্ত্রিক শাসক, স্বৈরশাসক গায়ের জোরে নিজেরা বলেছেন যে আমাদের ম্যান্ডেট আছে, কিন্তু এই ম্যান্ডেটের কোনো প্রমাণ তো তারা দেন নাই। তারা গণভোট করেন, তারা নিজেদের জন্য একটা ভোট চাইতেন। দেখতাম যে এই সরকার কতদিন থাকা উচিত না একটা হ্যাঁ না ভোট করতেন, তাহলে আমি বুঝতাম। কিংবা এই সরকারে যারা ছিলেন তারা কেউ দাঁড়াতেন, ইলেকশনে দাঁড়িয়ে পাশ করে আসতেন। নাহিদ ইসলাম ছাড়া তো কেউ আমরা দেখি নাই যে পাশ করেছেন। নাহিদ ইসলামের ইলেকশন নিয়ে যথেষ্ট জল্পনা কল্পনা আছে। আর নাহিদ ইসলামের প্রসঙ্গটা যেহেতু এলোই, আমি একটু যোগ করতে চাই। 2024 সালের 17ই অগস্ট আমরা নাহিদ ইসলামকে বিভিন্ন গণমাধ্যমে বলতে দেখেছি, তিনি বলেছিলেন যে এই যে ছাত্র জনতার আন্দোলন, সেখান থেকে ছাত্ররা রাজনীতিতে আসবে না, তারা আবার আন্দোলন শেষে ঘরে ফিরে যাবে। উনি এটা বলেছিলেন? যদি বলে থাকেন তাহলে ওনাকে প্রশ্নটা করতে হবে, আমি শুনি নাই। এই ধরনের কথা তারা আরো অনেক বলেছেন। তারা তো অনেকেই এরকম এবং স্ববিরোধী কথাবার্তা বলেছেন। তো এটা তো তাদের স্বভাবের মধ্যে আছে, বলে থাকতে পারেন, কিন্তু আমি শুনি নাই আর কি। কিন্তু তাদের স্বভাবে এটা আছে, সকালে একটা বলা বিকেলে আরেকটা বলা, এটা আছে। এটা তাদের অনেক নেতা করেছেন, অনেক কর্মীরাও করেছেন। আমরা আরেকটি প্রসঙ্গে যেতে চাই। গত 15 যেমন হান্নান মাসুদ বলেছেন ওনাদের বাড়িটা ছোট, ভেঙে গেছে, টিন। আবার বলেছেন ওই এলাকার সবচেয়ে বড় বাড়িটা তার, ওনার অনেক টাকার মালিক। তারপরে আমরা সার্জিসকে দেখেছি রেলওয়ের সস্তা শ্রেণীর টিকিট কেটে বাড়ি যাচ্ছেন, ভিডিও হচ্ছে। সেই সার্জিস 100 কত টাকা গাড়ি নিয়ে বলেছে তার বাপ দাদা নানা দাদার কত টাকা আছে, যে এটা কোনো ব্যাপারই না 100 কত টাকা গাড়ি দিয়ে করা। মানে তো এটা আমরা দেখেছি। হাসান আবদুল্লাহকে দাবি করতে দেখেছি যে তিনি 80 লক্ষ টাকা না কত টাকা টিউশনি করে আয় করেন। তো এটা আমরা দেখেছি, কিন্তু ট্যাক্স দেওয়ার সময় 80 লক্ষ টাকার ট্যাক্স কিন্তু তাকে ফাইলে দিতে দেখি নাই। হ্যাঁ, ওনারা তো ট্যাক্সের রিপোর্ট দিয়েছেন যখন দাঁড়িয়েছেন ইয়েতে, কি বলে, ইলেকশনে, সেখানে তো 80 লাখ টাকা বাৎসরিক আয় ঘোষণা করতে দেখি নাই। এখন জানি না। নাহিদ ইসলাম বলেছেন তার কোনো অ্যাকাউন্টই ছিল না, তিনি উপদেষ্টা হওয়ার পরে অ্যাকাউন্ট খুলেছেন, তার নাকি ব্যাংক অ্যাকাউন্ট ছিল না। আমি যতদূর জানি বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করলে বিশ্ববিদ্যালয়ের প্রয়োজনে একটা ব্যাংক অ্যাকাউন্ট খুলতে হয়। আমরা যখন মেডিকেল কলেজে পড়েছি আমাদেরকে বৃত্তি নেওয়ার জন্য অ্যাকাউন্ট খুলতে হয়েছিল। তো উনি বলেছেন ওনার কোনো ব্যাংক অ্যাকাউন্টে ছিল না। তো এরকম তো অনেক কথাবার্তা তারা বলেছেন। পরে তো তাদের সম্পদের হিসাব, তাদের কাজকর্ম, তাদের গাড়ি টাড়ি দেখলে তো ওগুলো মিলে না। তো এটা তো আমরা জানি না আসলে, এটা এরকমই তারা অনেক অল্প বয়সে শুরু করেছেন এরকম। ইনশাল্লাহ তারা আরো বড় হবেন। মানে অতীতের রাজনীতিবিদরা যা করতে পারে না ওনারা সেটা করে দেখিয়ে দিবেন। রাজনীতির সাথে সাথে আমাদের জনগণ অল্প বয়সে এগুলো শিখে গিয়েছেন। আরেকজনকে দেখেছি বলেছে উনি নাকি স্নিকার হেড, উনি নাকি 20,000 টাকার নিচে জুতা পায়ে দিতেন না। খুব সুন্দর তার স্ত্রীর ব্যাগ নিয়ে একটি প্রসঙ্গ আসে গণমাধ্যমে, যে তার স্ত্রীর ব্যাগটি আসলে অনেক দামি একটি ব্যাগ, এটি নিয়ে যখন কথা হলো তখন তিনি এটা বলেছিলেন। স্নিকার হেড 20,000 টাকার নিচে
স্নিকার পায়ে দেন না, এরকম কথা উনি বলেছেন। স্নিকার হেডকে আমরা দেখেছি লাগুনার সামনে দাঁড়িয়ে উনি বক্তব্য দিচ্ছেন, উনি বেকারত্ব দূর করার জন্য শেষ পর্যন্ত লাগুনা চালাবেন। যিনি বেকারত্ব দূর করার জন্য লাগুনা চালাতে চান তিনি নাকি 20,000 টাকা স্নিকার পরেন। তো এইগুলো তো আমরা চোখের সামনে দেখতে পেয়েছি, তাই না? কোনটা সত্য আর কোনটা মিথ্যা এটা কি আর নতুন করে বুঝিয়ে বলতে হবে কাউকে? এটা তো বলার কিছু নাই। স্নিকার হেড সাহেব লাগুনার সামনে দাঁড়িয়েছেন, ক্যান্টিনে ভাত খেতেন, আর তিনি আবার একটা বন্দুক কিনেছেন। বন্দুক কেনার টাকা উনি কোথায় পেলেন? এগুলো তো, বন্দুকের দাম তো আমি জানি না, কিন্তু বন্দুকের দাম লক্ষ টাকার উপরে এটা জানি। তো সেটা তো তিনি করেছেন। আর স্নিকার হেড যে বলেন জীবনে আমি ছোটবেলার থেকে আর কি স্নিকার পরি আর কি, 20-22 হাজার টাকা দামের স্নিকার আমি এখনো পর্যন্ত পরি নাই। তো স্নিকার হেড সাহেব নাকি ছাত্র বয়সে স্নিকার হেড, উনি 20,000 টাকার স্নিকার পরতেন, জুতার তলি 20,000-এর। তাহলে চিন্তা করেন চুলের টুপির দাম কত। শেখ হাসিনা চলতি বছরের ডিসেম্বরে দেশে ফেরার একটা ঘোষণা দিয়েছে এবং জোরালো ঘোষণা তিনি দিয়েছেন। তিনি বলেছেন যে উনি আসবেন না। আপনি প্রশ্নটা আমাকে করেন না, উনি ডিসেম্বর মাসে আসবেন না। আমি একজনের সাথে বাজিও ধরেছি। তাহলে কি এটা রাজনৈতিক উনি চলে কৌশল? আসলে আমার লস হবে। এটা কি রাজনৈতিক মানে কৌশল? আমি বাজি ধরেছি এটা আসবেন না। এটা কি কোনো রাজনৈতিক কৌশল? এই ঘোষণাতে সবচেয়ে উপকার হয়েছে জুয়ারিদের, যারা জুয়া খেলে। তারা এখন জুয়া খেলছে যে উনি আসবেন নাকি আসবেন না। উনি আসলে প্রথম সপ্তাহে আসবেন না, দ্বিতীয় সপ্তাহে আসবেন। সময় হাতে মাত্র 3 থেকে 4 মাস। উনি আসবেন না, আমরা কনফার্ম থাকেন উনি আসবেন না ডিসেম্বর মাসে। আচ্ছা, আসবেন না, এবং এটা একটা উনি বলেছেন। এটা বলে দেওয়াতে যেটা হয়েছে যে বহু লোকের একটা তৎপরতা শুরু হয়েছে। আমার ধারণা এটা উনি এনজয় করছেন। দেখেন আমরা একটু 15ই আগস্টের প্রসঙ্গে আসতে চাই। 15ই আগস্ট 32 নম্বরে শ্রদ্ধা জানাতে এসে কয়েকজনকে আটক করা হয়েছে, পিটুনির শিকার হয়েছেন অনেকে। এবং আমরা দেখেছি রিক্সা চালক বা গৃহ পরিচারিকার কাজ যারা করেন তারা ওই পথে যাবেন, সেখানে তাদেরকে বাধা দেওয়া হয়েছে, তাদেরকে যেতে দেওয়া হয়নি। এবং বেশ কিছু ছাত্র পরিচয়ধারীকে দেখা গেছে তারা মানুষকে পেটাচ্ছেন, সামনে পুলিশ আছে, রিক্সাওয়ালার গায়ে পানি ছুঁড়ে ফেলছেন বা মানুষকে মারছেন। আওয়ামী লীগ বলে আসলে একজন রিক্সাওয়ালাকে অ্যাটাক করা হচ্ছে, তার ফেসবুক সার্চ করা হচ্ছে, তার মুঠোফোন সার্চ করা হচ্ছে। এই অধিকারটা তারা আসলে কোথায় পেলেন? এই অধিকারটা পেয়েছেন ফ্যাসিজম থেকে। এই যে কাজগুলি, এগুলোই ফ্যাসিজম। শৃঙ্খলা রক্ষার জন্য তো পুলিশ আছেন, তাদের আটকানোর কোনো পথ কি নেই? পুলিশ কেন আটকানো? পুলিশ এক এক জায়গায় এক এক রকম আচরণ করে। এখন পুলিশ এটা হতে দিয়েছে তাদের চোখের সামনে। পুলিশ এরকম অনেক কিছু চোখের সামনে হতে দেয়। এখন একটা ভিডিও রিল আমি দেখতে পাই, যেখানে আমি দেখেছি বাস উল্টা দিক দিয়ে যাচ্ছে কিন্তু তারা সেটা ধরছেন না, ছেড়ে দিচ্ছেন। এরকম একটা ভিডিও ফেসবুকে ঘুরছে। তো এরকম ওনাদের যা খেয়াল খুশি হয় তাই তারা করেন। তবে কাজ যেটা হয়েছে সেটা অন্যায়। এটা কোনোভাবেই কেউ আরেকজনের মোবাইল ফোন নিয়ে সার্চ করতে পারে না। এমনকি আমাদের আইন শৃঙ্খলা বাহিনী পারে না, মারতেও পারে না, মারতে পারে না, বাধা দিতে পারে না। সরকারি রাস্তা দিয়ে আপনি কোথাও যাবেন, আপনি কোনো একটা বাড়িতে যাবেন বা কোথাও যাবেন, আপনাকে বাধা দিবে কেন? আপনি সেখানে যদি কোনো অন্যায় কাজ করতে যান, আপনি যদি সশস্ত্র অবস্থায় যান বা আপনি সেখানে কোনো নিরাপত্তার হুমকি তৈরি করেন, তাহলে সেটাও ব্যাখ্যা করতে হবে যে কিভাবে আপনি নিরাপত্তার হুমকি তৈরি করছেন। তো একজন দেখলাম বলছে যে উনি এখানে এসেছেন, উনি জায়গাটাকে ভালোবাসেন বা এরকম কিছু একটা বলেছেন, সেজন্য তাকে প্রহার করা হচ্ছে। যে ছেলেটা এই কাণ্ডটা বেশি করছিল আমরা দেখলাম সে নিজেই দাগি আসামি, এরকম একটা কথা ফেসবুকে এসেছে। এগুলাই তো হচ্ছে ওই ভঙ্গুর আইন শৃঙ্খলা ব্যবস্থা, যেটা আমি বললাম যে এই একটা জায়গায় আওয়ামী লীগকে অনেক বেনিফিশিয়ারি করছে। এই একটা জায়গায় আওয়ামী লীগকে এক ধরনের প্রশংসা এনে দিচ্ছে। আর ওই বাড়ির সামনের রাস্তাটাকে আওয়ামী লীগ বছর পর বছর বন্ধ করে রেখেছিল। এটা হচ্ছে আওয়ামী লীগের একটা রাজনৈতিক ভুল। আপনি যে জায়গাটাকে চান যে মানুষ শ্রদ্ধা করুক, সেই জায়গাটাকে দেখার জন্য বাড়ির সামনে দিয়ে কেউ যাবে, সে রাস্তাটা বন্ধ করে দিয়ে তারা ওইটাকে ব্যক্তিগত রাস্তায় পরিণত করেছিল। ওই অবস্থা এখনো আছে। এখনো দেখবেন ওইখানে গেলে একটা ব্যারিকেড দেওয়া আছে। এটা তো জনগণের রাস্তা, এই রাস্তাটা জনচলাচলের জন্য। এটা কি কারণে বন্ধ হবে? এখনো যে বন্ধ করে রাখা হচ্ছে, এটা অন্যায় তো। এটা ব্যারিকেড দেওয়া আছে, নিশ্চয়ই কোনো না কোনো কারণে এটাতে ব্যারিকেড দেওয়া কোনো কারণ নেই। কিন্তু এই যে এখন তো বাড়িটাও ওইখানে নাই, ভেঙে ফেলা হয়েছে। ব্যারিকেডটা কিসের জন্য? আমি একটু প্রশ্নটা করি পুরো। সেটা হচ্ছে যে এই ভাঙা বাড়ির জন্য ব্যারিকেড দিয়ে রাখা হয়েছে, কিন্তু যখন বাড়িটা ছিল তখন কি নিরাপত্তার তখনও ব্যারিকেড দেওয়া ছিল না? তখনও ব্যারিকেড ছিল, ব্যারিকেড সবসময় ছিল। আওয়ামী লীগের শাসন বলে ফুল টাইম ওখানে ব্যারিকেড ছিল। এখন কিসের নিরাপত্তা দিচ্ছে? ওইটাই এখন বললেও তারা বলবে যে এটা তো আগেই ছিল, আমরা রেখে দিয়েছি। কিন্তু ওই বাড়ির নিরাপত্তা তো দেয় নাই ইউনূস সরকার। এবং আমি আপনাকে এখানে স্ববিরোধী কাণ্ড কারখানার দুইটা বলি। একটা হচ্ছে আসিফ নজরুল,
উনি এই বাড়িটা সম্পর্কে ভালো ভালো কথা বলছেন এক সময়, বঙ্গবন্ধু সম্পর্কে প্রচুর ভালো কথা বলেছেন। আইনমন্ত্রী, কিন্তু উনি কোনো আইনি ব্যবস্থা নেন নাই। কিন্তু এই বাড়িটা যে ভাঙা হয়েছে এটা তো একজনের প্রপার্টি। জানমালের নিরাপত্তা রক্ষার শপথ কিন্তু আমাদের এখানে মন্ত্রীদেরও নিতে হয় এবং আমাদের প্রধানমন্ত্রীকেও নিতে হয়। জনগণের জানমালের নিরাপত্তা তো তাদের দেওয়ার কথা, তো সেটা তারা দেন নাই। একটা প্রপার্টি ভেঙে টুকরা টুকরা করা হচ্ছে, বাংলাদেশের আইন অনুযায়ী এটা করার অধিকার কারো নাই, কিন্তু তারা এটা হতে দিয়েছেন। তারপরে কি করেছেন, ফারুকী উপদেষ্টা হওয়ার আগে আগস্ট মাসে এই 24-এর সে একটা স্ট্যাটাস দিয়েছে, সেখানে লিখেছে যে অন্তর্বর্তী সরকারের প্রথম কাজ হবে 32 নম্বর মেরামত করা। সেটা নিজের হাতে লিখেছে তার এখানে। তো যে এটাকে মেরামত করাকে প্রথম কাজ বলেছে, সে পরে এটাকে ভাঙাকে সমর্থন করছে। তো আপনি কি বলেন, এদের কোনো চরিত্র আছে? এরা সকালে একটা বলে, বিকালে একটা বলে। আর ওই বাড়িটা ভাঙা হয়েছে, ওটা তো একটা ঐতিহাসিক বাড়ি। আবারও কি ভাড়া হতে পারে? কয়েকটি ইট বাকি আছে, এটা আমরা জানি না। তবে একটা জিনিস মনে রাখবেন, বাড়ি ঘর ভেঙে কিংবা ছবি ভেঙে দিয়ে কিংবা ধরেন কিংবা এমনকি কাউকে গুম করেও কি আসলে স্মৃতি কিংবা তার পরিচয় মুছে ফেলা যায়? ইলিয়াস আলী গুম হয়েছেন, ইলিয়াস আলী কি মুছে গিয়েছেন? ইলিয়াস আলী যেখানে মুছে যান না, আপনি একটা বাড়ি ভেঙে কি করে এত বড় একজন নেতাকে মুছে ফেলবেন? এটা হয় না আসলে। এইগুলোই হচ্ছে 24-এর কুকীর্তি। এই 24 সালে যারা এসেছিলেন তারা যে কিছু কুকীর্তি করেছেন, এটা একটা কুকীর্তি। এইটাও কিন্তু আমি মনে করি যে আওয়ামী লীগের পক্ষে গিয়েছে। গত 2 বছর বা 2.5 বছর ধরে আমরা বেশ কিছু শব্দের অতি প্রচলন আর পেয়েছি। সরকারি তেল, সরকারি এক্সকাভেটর ব্যবহার করে কি আপনি একটা মব কোনো কিছু ভাঙতে পারে? সরকার তাদেরকে তেল দিবে, এক্সকাভেটর দিবে। ধরেন আজকে যদি আমি সরকারকে বলি যে আমি একটা হাজামজা পুকুর পরিষ্কার করবো, আমাকে এক্সকাভেটর দেন, বিনামূল্যে দিবে? বা আমাকে দিবে ওই এক্সকাভেটর বরাদ্দ? কিংবা ধরেন আমি বললাম আমার বাড়িটা ভাঙতে হবে, আমার একটা পুরনো বাড়ি আছে, এটাকে ভেঙে আমি নতুন বাড়ি তুলবো, দেন একটু, দিবে? কিন্তু সরকারের তেল, সরকারের ড্রাইভার, সরকারি এক্সকাভেটর ব্যবহার করে এই কাণ্ডগুলি করা হচ্ছে। সরকার এটার জন্য দায়ী তো, সরকার নিজে দিয়েছে এটা হতে। আমরা গত 2-2.5 বছরে বেশ কিছু শব্দকে নতুনভাবে প্রচলিত হতে দেখেছি, অতি প্রচলিত হয়েছে। তার মধ্যে দোসর শব্দটাকে আমরা দেখেছি যে সাংস্কৃতিক অঙ্গনে বেশ ভালো রকমের জনপ্রিয়তা পেয়েছে। আমরা বঙ্গবন্ধুর মৃত্যুদিন 15 আগস্টে দেখেছি অনেক আর্টিস্ট এবং পারফর্মাররা তাকে শ্রদ্ধা নিবেদন করেছেন। একটা বড় এটা প্রত্যেক বছরই হয়েছে, 24 সালে হয়েছে, 25 সালে হয়েছে, এই বছর সেটা এই বছর আরো বেশি হয়েছে। এই বছর আরো বেশি মানুষ বেরিয়ে এসে তারা বলেছে একজন প্রয়াত নেতার প্রতি কেউ শ্রদ্ধা জানাবে কিংবা একজন রাজনৈতিক ব্যক্তির প্রতি শ্রদ্ধা জানাবে, এটা যার যার পার্সোনাল পছন্দের ব্যাপার। এটার সঙ্গে তো আসলে কোনো রাজনীতি নাই। এই শ্রদ্ধা জানানোর কারণ কি আসলে তাদেরকে রাজনৈতিক ভাবে আসলে এক পাশেই যেতে হবে এরকম কোনো এগুলো হচ্ছে ব্যক্তিগত শত্রুতা হাসিল করার জন্য যারা এক শিল্পী আরেক শিল্পীর বিরুদ্ধে লেগে যান, অথবা কিছু লোক আছেন যারা এই ব্যক্তিগত ক্ষোভ বা এইসব মেটাতে চান, তারা এইসব করেন আর কি। এটার জন্য কাউকে দায়ী করেন। কেন শিল্পীরা মোস্তফা সরয়ার ফারুকীর বউ 1 টাকা নিয়ে মুজিব ছবিতে অভিনয় করেছেন, উনি 1 টাকা নিয়েছেন। ফজলুর রহমান বাবু 1 টাকা নিয়েছেন। দোষ হয়েছে শুধু আরিফিন শুভর, কারণ সে মুজিবের চরিত্র করেছে। মুজিবের বউ যে হয়েছে তারও দোষ নাই, মুজিবের মা যে হয়েছে তারও দোষ নাই, তাই না? ওই ছবিতে আরো কে ছিল না? সাবিলা নূর ছিল না ওই ছবির মধ্যে? কি হয়েছে? সে অভিনয় করছে না, সে কি দোষর হয়ে গিয়েছে? ফজলুর রহমান বাবু কি দোষর হয়ে গিয়েছেন? ফারুকের বউ তো রীতিমতো উপদেষ্টার বউ, জুলাই জাদুঘর প্ল্যান করেছেন, কি জানি করেছেন, টাকা পয়সাও নাকি পেয়েছেন। তো শুধু দোষ হলো আরিফিন শুভর। এগুলা যে সিলেক্টিভ বিষয়, এগুলো যে ইচ্ছাকৃতভাবে করা হয়, এটা তো প্রমাণিত। আমি একাধিকবার কালো তালিকা হই নাই, আমাকে সব সরকার এসে কালো তালিকা করেছে, আবার ছেড়ে দিয়েছে, আবার কালো তালিকা করেছে, আবার ছেড়ে দিয়েছে। একজন নাগরিক, আপনার যদি কোনো মতামত থাকে, আপনি যদি একজন মতামত সম্পন্ন স্বাধীনচেতা নাগরিক হন এবং আপনি তার সাথে যদি শিল্পী হন, তাহলে আপনার পেছনে কিছু লোক লাগবে এবং তারা লেগে যাবে এবং তারা আপনার সাফল্যকে তাদের ব্যর্থতা হিসেবে মনে করে। এবং তারা যেহেতু যোগ্যতা দিয়ে সফল হতে পারে না, তারা আপনার মতো উচ্চারণ নাই, আপনার মতো চেহারা নাই, আপনার মতো পোশাক আশাক সিলেক্ট করতে পারে না, যে কোনো কারণে হোক দর্শক তাকে পছন্দ করে না, আপনাকে করে, অতএব সে আপনার অন্য খুঁত খুঁজতে শুরু করবে। এবং সেগুলো হচ্ছে এগুলো, এই যে উনি কার নামে শোক প্রকাশ করেছেন, উনি কোথায় বেড়াতে গিয়েছেন, উনি কার অনুষ্ঠান উপস্থাপনা করেছেন। আপনি তো দীর্ঘদিন ধরে আসলে আপনাকে আমরা টেলিভিশনের পর্দায় দেখেছি, আপনার ব্যক্তি জীবন, পেশা জীবন সবখানে আসলে আপনি একজন প্রগতিশীল মানুষ হিসেবেই
বেঁচে আছেন, কাজ করছেন, আপনার দীর্ঘ অভিজ্ঞতা আছে। প্রগতিশীল বলবো না আমি নিজেকে, আমি আসলে একটা মতামত সম্পন্ন ব্যক্তি, আমার ব্যক্তিগত মতামত আছে এইটুকুই, এবং সেই মতামত আমি প্রকাশ করি। আমি মানুষের সামনে লুকিয়ে থেকে আমার মতামত ঢেকে রেখে মত থাকি না। প্রকাশে একজন বলিষ্ঠ কারণ আমি তো কণ্ঠস্বর মনে হিসেবে করি, আপনি আছেন। আমি মনে করি আপনার গণতন্ত্রের সৌন্দর্য হচ্ছে মত প্রকাশের স্বাধীনতা। জুলাই আন্দোলনকে এটাই বলেছিল না যে মত প্রকাশের আপনার স্বাধীনতা অভিজ্ঞতা লাগবে। কি বলে, বাংলাদেশে এরকম সময় কি কখনো আসবে যখন মানুষ আসলে স্বাধীনভাবে তার সকল নাগরিক যে অধিকার সেটির চর্চা করতে পারবে? যেমন একজন শিল্পী হলে তাকে তার পরিপূর্ণ নাগরিক অধিকার চর্চার সুযোগ এই দেশে মিলবে, এটা কি কখনো সম্ভব কিনা? অদূর ভবিষ্যতে সম্ভব না, এই কারণে যে আমরা তরুণদের কাছ থেকে আশা করেছিলাম। আমরা তো দেখলাম যে তরুণদের মন আরো অন্ধকারাচ্ছন্ন এবং তারা আরো বেশি পরিমাণে ডগম্যাটিক, আরো বেশি পরিমাণে তারা অন্যের কণ্ঠরোধ করতে চায়। তো তাতে করে আমার মনে হয় না যে অদূর ভবিষ্যতে এটা সম্ভব হবে যে মানুষ বাংলাদেশে মত প্রকাশের পূর্ণ স্বাধীনতা পাবে, যেটা আপনি সভ্য দেশে পাবেন। জর্জ ক্লুনি ট্রাম্পের বিরোধিতা করেন, তাকে কি হলিউডে নিষিদ্ধ করে? টম ক্রুজ, তার একটা আলাদা ধর্মই আছে, সায়েন্টোলজি বলে একটা ধর্ম আছে, সেটাকে তিনি পালন করেন। কেউ কি তাকে তার কল্লা চায়? চায় না তো। তো এবং সেইখানে শুধু জর্জ ক্লুনি কি বা টম ক্রুজ না, জর্জ হ্যারিসন, তার একটা রাজনৈতিক বিশ্বাস ছিল। বব ডিলান তো নোবেল পুরস্কার নিতে গেলেন না। তারপরে জোয়ান বায়েজের রাজনৈতিক একটা পরিচয় ছিল। অ্যালেন গিন্সবার্গ আমাদের মুক্তিযুদ্ধের সময় কবিতা লিখেছেন যখন যুক্তরাষ্ট্র আমাদের মুক্তিযুদ্ধের বিরোধিতা করে, তাই না? নোম চমস্কি যুক্তরাষ্ট্রে বসে থেকে তাদের সমালোচনা করেছেন। তাদেরকে কেউ দোষর বলেছে? তাদেরকে কেউ আক্রান্ত করেছে? হ্যাঁ, যুক্তরাষ্ট্রে এরকম একটা সময় গিয়েছিল। ম্যাকার্থি নামে এক ভদ্রলোক, উনি দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে কমিউনিস্ট খুঁজতেন এবং কমিউনিস্টদেরকে এক ধরনের রাজনৈতিক সামাজিক আক্রমণ তাদের হয়েছিল। কিন্তু এর বাইরে কিন্তু আইনের আশ্রয় তারা পেয়েছেন। আপনি নিশ্চয়ই জানেন যে চার্লি চ্যাপলিনের মতো লোককেও কমিউনিস্ট বলে আখ্যা দেওয়া হয়েছিল ওই সময় আমেরিকাতে। কিন্তু তারপর তাদের আইনি লড়াইয়ের সুযোগ কিন্তু হারিয়ে যায় না। আদালত সবসময় সভ্য দেশের নাগরিককে প্রতিরক্ষা দেয়, কিন্তু আমাদের দেশে কি আমরা সেটাও ঠিক মতো পাই? আমাদের এখানে মামলা ঝুলে থাকে, আমাদের এখানে মামলা নেওয়া হয় না, আমাদের এখানে ন্যায্য জামিন পাওয়ার অধিকার থাকলে অনেক সময় আমরা জামিন পাই না। অনেক পাওয়া না পাওয়া, আমাদের এখানে অনেক সময় টেলিফোন করে আদালতকে প্রভাবিত করা হয়, এমন অভিযোগ এখন যারা ক্ষমতা আছেন তারাও করেছেন, তাই না? আমাদের এখানে বাসন চুরি মামলা দেয়, ঘড়ি চুরি মামলা দেয় এমন লোকের বিরুদ্ধে যার এটা করার কোনো সম্ভাবনাই নাই। আমাদের এখানে বিদেশে আছে এমন লোককে যাত্রাবাড়িতে ছিল এই কথা বলে মামলা দেয়, রায় পছন্দ হয় নাই সেজন্য প্রধান বিচারপতির বিরুদ্ধে মামলা দেয়। তো আমাদের এখানে তো আমরা আইনকে নিজেদের ইচ্ছা মতো ব্যবহার করি। এবং আপনি যে প্রশ্নটা করেছেন, এই যে কালো তালিকা করা, কারো কাজকে বন্ধ করা, এগুলো তো হচ্ছে সবচেয়ে নিম্ন শ্রেণীর কাজ, খুবই নিম্ন রুচির কাজ। আপনার কথা আমার ভালো লাগছে না, আমি কথা দিয়ে আপনার সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করবো, কিন্তু আপনার গান গাওয়া বন্ধ করে দেবো? বেবি নাজনীনের গান গাওয়া বন্ধ করার চেষ্টা করা হয়েছিল এবং করাও হয়েছিল। তো এরকম ন্যান্সিকে আক্রমণ করা হয়েছিল রাজনৈতিক বিশ্বাসের কারণে। তো এগুলো হয়েছে না? তো এগুলা কি ঠিক কাজ হয়েছে? এই ছোট লোকগুলি আমাদের এখানে হয় এবং এই ছোট লোকেরাই আমাদের এখানে আবারও ন্যান্সি বা বেবি নাজনীন আমাদের এখানে পুরস্কারও পায়। নতুন করে এই ছোট লোকগুলি জানেন বিভিন্ন পুরস্কারও পায়। আমরা কি নতুন করে বেবি নাজনীন বা ন্যান্সিদের তো তালিকা তৈরি করতে শুরু করেছে কিনা সরকারের পট পরিবর্তনের সাথে? না, ওনারা এখন সুযোগ পাচ্ছেন গান গাওয়ার বা কিছু। ন্যান্সিকে আমি এরকম দেখি নাই। বিগত আমলে যারা ন্যান্সির মতো আসলে ভুক্তভোগী ছিলেন বা বেবি নাজনীনের মতো ভুক্তভোগী ছিলেন, তাদের মতো কি নতুন করে তালিকায় অন্তর্ভুক্ত হচ্ছেন এমন কেউ কি আছেন? হচ্ছে জানি না, কিন্তু এই ধরনের একটা চেষ্টা সবসময় থাকে। যারা এই কাজগুলি করেন তারা বিভিন্ন সময় এরকম বাজে আক্রমণ করেন। আমার মনে আছে 2013 সালে আমি ইসলামী ব্যাংকের একটা অনুষ্ঠানে উপস্থাপক হিসেবে গিয়েছিলাম। আমি কিন্তু স্টেজে উঠি নাই, আমি নিচে বসে উপস্থাপনটা করেছিলাম এবং ওইখানে উপস্থিত ছিলেন সমস্ত আওয়ামী লীগের নেতারা, কারণ তারাই তখন সব জায়গাতে অতিথি হন। এবং ইসলামী ব্যাংকের অনুষ্ঠানে বাংলাদেশ ব্যাংকের গভর্নর থেকে শুরু করে সবাই ছিলেন, কিন্তু আমার পিছনে লাগলো এবং লেগে আমাকে যা তা বলতে শুরু করলো। এই কাজটা করেছিল কারা জানেন? আওয়ামী লীগের লোকেরাই। এবং তারা সিপি গ্যাং বানিয়েছিল, আমাকে যা তা গালিগালাজ করা, আজে বাজে কথা বলা, এবং এর সঙ্গে বিতর্ক আন্দোলনের সাথে আমার সঙ্গে বিভিন্ন সময় কাজ করেছে এমন ছেলেপিলেরাও ছিল। আমি তাদেরকে পরিষ্কার দেখেছি এবং এখনও সেই ধরনের ছেলেপিলেরা আবারও নতুন কথা লেখে, আমার নামে বাজে কথা লেখে। কিন্তু কি আসে যায়? আমি এবার আপনাকে বলি, আমি কার সাক্ষাৎকার নেই কার সাথে অনুষ্ঠান করি নাই। বাংলাদেশের সবার সাথে আমি অনুষ্ঠান করেছি, সকল সরকার প্রধানের সাথে আমি অনুষ্ঠান করেছি এবং ছোটবেলায় বঙ্গবন্ধুর কাছ থেকে পুরস্কারও নিয়েছি, তাই না? আমি এই পর্যন্ত বাংলাদেশে যতজন লোক শাসন করেছেন তাদের সবার হাত থেকে কখনো কখনো পুরস্কার নিয়েছি, অথবা কখনো না কখনো আমি তাদের সাক্ষাৎকার নিয়েছি, না হলে কোনো না কোনো অনুষ্ঠানে তারা হাজির ছিলেন। একজন ব্যক্তি যখন
একটা মানসম্পন্ন কাজ করবেন, সেটা গায়ক হোক, নায়ক হোক, আবৃত্তিকার হোক অথবা উপস্থাপক, তখন মানসম্পন্ন জায়গাতে তো তিনি পৌঁছে যাবেন, সকল বড় বড় জায়গাতে তিনি দাওয়াত পাবেন, কাজগুলি করবেন। তো সেটাই তো হওয়ার কথা, তাই না? আপনি খাওয়ার সময় সবচেয়ে ভালো হোটেল থেকে খাবার এনে খাবেন। হাজি যে বিরিয়ানি বানায়, সেই বিরিয়ানি আওয়ামী লীগও খায়, বিএনপিও খায়। হাজি কি ব্ল্যাকলিস্টেড হয়? হয় না। কিন্তু আপনি যদি উপস্থাপক হন, তখন আপনাকে ধরে বসবে, আপনি অমুকের সাক্ষাৎকার কেন নিলেন, তমুকের সাথে আপনারা কেন দেখা গেল, আর অমুকের সাথে তমুকের সাথে যে দেখা যায়, এটা ওনাদের ডিসিশন, আমার না। আমি একজন প্রফেশনাল, আমি সেখানে প্রফেশনালি যাই, তাই না? এখন কেউ যদি বেস্ট প্রফেশনালকে ডেকে একটা কাজ করতে দেয়, তো সেটা কি সে করবে না? আপনারা যে ডাক্তারের কাছে যান, খোঁজ নেন ডাক্তার আওয়ামী লীগ না বিএনপি, সেরা ডাক্তারের কাছে যান না? বি চৌধুরীর কাছে যাওয়াকে আওয়ামী লীগেররা বন্ধ করে দিয়েছিল, নুরুল ইসলামের কাছে যাওয়াকে আওয়ামী লীগেররা বন্ধ করে দিয়েছিল, কিংবা বিএনপির লোকেরা কি আবদুল্লাহ স্যারকে দেখায় নাই, ডক্টর আবদুল্লাহকে দেখায় নাই, প্রাণগোপালের সাথে কান অপারেশন করায় নাই? এগুলো হচ্ছে একদম নিছক ছোট লোকই, নিচতা, হীনতা, হীনমন্যতা। আনিসুল হক মেয়র ছিলেন না, উনি আমাকে একটা কথা বলতেন যে এরা তেলাপোকার চেয়েও নিচে, তেলাপোকাও তবু কাজে লাগে, এরা কোনো কাজে লাগে না। আমরা একটু উপরের দিকে যাই, তেলাপোকার কাছে আর না যাই, আমরা একটু পে স্কেলের কাছে যাই, এবং পে স্কেল আসলে একটা উচ্চ পথে আগাচ্ছে বলে আমরা ধারণা মানে আজ করতে পারছি যে পে স্কেলটা একটা ভালো জায়গায় যাবে, যেটাতে বেতন বাড়বে সরকারি কর্মকর্তাদের। কিন্তু পে স্কেল যদি বেড়ে যায়, সেক্ষেত্রে কি জনগণের সাথে একটা বৈষম্যের সুযোগ সৃষ্টি হয় না? আপনার কি মনে হয়? কারণ এই পে স্কেল বাড়বে কার টাকায়? জনগণের টাকায়। আমাদের নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম তো বাড়বে, কিন্তু সাধারণ মানুষের বেতন তো বাড়ছে না, শুধুমাত্র সরকারি কর্মকর্তাদের বেতন বাড়ছে। এটা তো সরকারকে হ্যান্ডেল করতে হবে। সরকার যদি এইভাবে পে স্কেল ঘোষণা করে এবং তারপরে মুদ্রাস্ফীতি হয়, সেই মুদ্রাস্ফীতি কিভাবে সরকার নিয়ন্ত্রণ করবে, এটা সরকারের মাথা ব্যথা, আমার না। কিন্তু এটা মনে রাখতে হবে যে পে স্কেল যে বাড়ছে, এটা জনগণের করের টাকায় বাড়বে। জনগণ বেশি কর দিবে, সেই টাকা বেতন পাবেন হচ্ছে কর্মকর্তারা, জনগণের কর্মচারীরা। কিন্তু জনগণের আয় কি বাড়ছে, এটা তো মনে রাখতে হবে। তো কর বাড়িয়ে যদি কর্মচারীরা টাকা নিতে শুরু করেন এবং তার ফলে যদি মুদ্রাস্ফীতি হয় এবং তাতে যদি এক ধরনের জন অসন্তোষ হয়, সেগুলো তো সরকারের মাথা ব্যথা, আমাদের না। সরকার চিন্তা করবেন যে কতটুকু করা ঠিক, কতটুকু করা ঠিক না। তবে এইটার একটা বাজারে অবশ্যই প্রভাব পড়বে, এই ব্যাপারে কোনো সন্দেহ নাই। এবং অধিকাংশ লোক তো বেসরকারি কাজই করেন, তো তাদের কষ্ট হবে। বিএনপি সরকারের 6 মাস পূর্ণ হয়েছে, এবং যখন একটা সময় পেরিয়ে যায়, তখন আসলে তাদেরকে মূল্যায়ন করারও একটা সুযোগ তৈরি হয়। আপনার কি মনে হয় তারেক রহমানের নেতৃত্বে সরকারের সব থেকে শক্তিশালী দিক এবং এখন পর্যন্ত একটু দুর্বল দিক আসলে কোনগুলো? ওনার দুর্বলতা তো আসলে ওইভাবে ধরা পড়ে নাই, এই জন্য ধরা পড়ে নাই যে উনি ওরকম শক্তি কিংবা দুর্বলতা পরীক্ষা করা যায় এমন কোনো কাজে তিনি জানো নাই, ওরকম সিদ্ধান্ত নেন নাই। তবে ওনার শক্তি আমি বলবো যে ওনার আচরণ, উনি খুব ভালো আচরণ করেন। ওনার যে পাবলিক অ্যাপিয়ারেন্স, জনগণের সামনে ওনার যে উপস্থিতি, সেটা খুবই চমৎকার। ওনাকে দেখলে মনে হয় যে উনি আমাদেরই মতো একজন সাধারণ মানুষ। উনি অসাধারণ পোশাক আশাক পরেন না, সুটটাই পরেন না। উনি বাংলাদেশের অন্য সব মানুষদের মতো পোশাক আশাক পরেন। তার খাওয়া দাওয়া থেকে শুরু করে সব কিছু অনেক নিয়ন্ত্রিত। তিনি কথাবার্তা যখন বলেন, সেই কথার মধ্যেও বিতর্কিত কথাবার্তা বলেন না, বক্তৃতায় কাউকে সরাসরি আক্রমণ করেন না বা অহেতুক সমালোচনা করেন না। এই জিনিসগুলি খুবই প্রশংসিত হয়েছে। উনি মানুষের সাথে সরাসরি গিয়ে হাত মেলান, কথা বলার চেষ্টা করেন, এগুলো খুব প্রশংসিত হয়েছে। এগুলো তার শক্তি। ব্যক্তিগতভাবে তার আচরণ হচ্ছে তার সবচেয়ে বড় শক্তি। এরপরে আরেকটি বিষয় আমার কাছে মনে হচ্ছে যে উনি পরামর্শ নেন সম্ভবত, এবং সেই পরামর্শ নেওয়ার জন্য হয়তো কারো কারোর উপরে ভরসা করেন। এখন এই জায়গাতে আমি মনে করি যে তাকে আরেকটু সতর্ক হতে হবে। সব পরামর্শ যে উনি নেবেন সেটা না নিলেই ভালো, কিন্তু আমি মনে করি না যে ওনাকে পরামর্শ দেওয়ার মতো ওই জায়গাতে আমি আছি, বা ওরকম কোনো কিছু চিন্তাও করা উচিত না। ওনার তো পরামর্শদাতারা আছেন, তো ওনার শুধু এতটুকুই চিন্তা করতে হবে যাতে সব পরামর্শ উনি একবারে নিয়ে না নেন, কিছু কিছু জিনিস যাচাই বাছাই করেন। এছাড়া
উনি তো সেই রকম কোনো পদক্ষেপ নেন নাই যেখানে তার শক্তি প্রমাণ করা বা দুর্বলতা প্রমাণ করার সুযোগ আছে। প্রতিশ্রুতি এবং সেই প্রতিশ্রুতির বাস্তবায়ন নিয়ে আসলে জনগণের অনেক জল্পনা কল্পনা যেমন থাকে, ঠিক সেরকম ভাবে জনগণ প্রত্যাশা করে যে যা তারা শুনছে সেটি বাস্তবায়িত হবে। সেদিক থেকে আমরা বিদ্যুৎ এবং গ্যাসের একটা চরম সংকটে আছি, যেটি আমাদের জনদুর্ভোগ ক্রমাগতই বাড়িয়ে চলেছে। সেই সাথে এলএনজি টার্মিনালের সমস্যা, লোডশেডিং এবং শিল্প কারখানার ক্ষতি নিয়েও আসলে সরকার কি ঠিকঠাক আগাতে পারছে কিনা, এবং পূর্ববর্তী অন্তর্বর্তী সরকারের সময়ের সাথে তুলনা করলে এই পরিস্থিতিটাকে আসলে বদলাচ্ছে কিনা। এই পরিস্থিতিটা সঙ্গীন। সরকার জ্বালানি নিয়ে আসলেই বিপদে আছেন। প্রথমে আপনার নিশ্চয় মনে আছে যে সরকার গাড়ির যে তেল অর্থাৎ ডিজেল পেট্রোল এটা নিয়ে ঝামেলায় ছিলেন, এখন গ্যাস নিয়ে ঝামেলায় আছেন, এবং একই সাথে জ্বালানি সংকটের কারণে বিদ্যুৎ সরবরাহ, বিদ্যুৎ উৎপাদন সেটাও ক্ষতিগ্রস্ত হচ্ছে, এবং কারখানাগুলিতে গ্যাসের সরবরাহ না থাকায় উৎপাদন ব্যাহত হচ্ছে। ফলে এটা একটা জটিল পরিস্থিতি। নিশ্চয়ই এখানে ব্যবস্থাপনাগত কিছু ঝামেলা আছে, যেটা সরকারের আমি মনে করি যে মনোযোগের সাথে দেখা উচিত এবং যোগ্য লোককে দিয়ে এগুলি সমাধান করা উচিত। এইসব ক্ষেত্রে আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি বাঁচতে হয় না। যাকে দিয়ে কাজ হবে তাকে নিতে হয় এবং তাকে দিয়ে কাজটা করাতে হয়। নির্বাচনী ইশতেহারের খুবই জনপ্রিয় একটা ব্যাপার ছিল ফ্যামিলি কার্ড, এবং ফ্যামিলি কার্ডের বাস্তবায়ন অলরেডি শুরু হয়ে গেছে। আমরা দেখেছি যে সেখানটায় ফ্যামিলি কার্ডের তালিকা নিয়ে অনেক প্রশ্ন থাকলেও সত্যিকার অর্থে ফ্যামিলি কার্ডগুলো মানুষের কাছে পৌঁছাচ্ছে। তবে অনেক মানুষের নাম যেগুলো তালিকায় আসছে না, কিংবা এই ফ্যামিলি কার্ডের বড় অঙ্ক নিয়ে যেই লুকোচুরির প্রশ্ন অনেকে করছেন, সেটাতে ভবিষ্যতে আসলে এটিকে কতখানি সচল রাখতে পারবে বলে আপনার মনে হচ্ছে, যে ফ্যামিলি কার্ড যেভাবে যাত্রা শুরু করেছে সেটা কি আগামীতে টিকবে কিনা? ফ্যামিলি কার্ড খুব উচ্চাভিলাষী প্রকল্প। এটা তো সরাসরি টাকা দেওয়া হয়। টাকা তো আসলে কোনো না কোনো জায়গা থেকে আনতে হবে। ফলে যাদেরকে আপনি টাকা দিচ্ছেন আর যাদের কাছে টাকাটা নিচ্ছেন, এই দুই পক্ষেরই আসলে এক ধরনের দায় দায়িত্ব আছে। একটা হচ্ছে যিনি ফ্যামিলি কার্ড নিলেন তিনি কি আজীবন ফ্যামিলি কার্ড নেবেন, মানে তিনি কি এরকম দরিদ্রই থাকবেন? এটা হচ্ছে একটা প্রশ্ন। আর যারা এই ফ্যামিলি কার্ডে টাকা দিচ্ছেন, করদাতা, তাদের কি আয় উন্নতি হবে না? তারাও কি এইভাবে শুধু ফ্যামিলি কার্ডের জন্য? ফ্যামিলি কার্ড নিয়ে যদি উন্নতি না হয় তাহলে এটি দিয়ে লাভটা কি? সেটাই প্রশ্ন। তো এই জায়গাটা নিশ্চিত করতে হবে। ফলে যদি বেকারত্ব না কমে, যদি মানুষের আয় না বাড়ে, যদি কর্মসংস্থানের পাশাপাশি উৎপাদন না বাড়ে, যদি মানুষের শিক্ষা এবং তার যে উৎপাদনশীলতা সেটা না বাড়ে, তাহলে কি ঘটবে? তাহলে সারা জীবন সবাইকে তো আপনি ফ্যামিলি কার্ড দিয়ে যেতে পারবেন না। ফ্যামিলি কার্ড জাতীয় বিষয়গুলি আসলে এক ধরনের আপৎকালীন ব্যবস্থা। দারিদ্র্যকে ঠেকিয়ে রাখার জন্য অথবা প্রান্তিক জনগোষ্ঠীকে একটা সাশ্রয় করার জন্য এগুলি সরকাররা করে থাকেন বিভিন্ন দেশে। কিন্তু এটার কোনো একটা রেসিপ্রোকাল সিস্টেমও থাকতে হবে, যে আপনি কতদিন এই সুবিধাটা নেবেন, যারা এটা পাচ্ছে তাদের সক্ষমতা কিভাবে বাড়াবেন, এই পরিকল্পনাগুলিও থাকা দরকার আর কি। আমি ভালো করে এই বিষয়টা বুঝি না, কারণ আমি ব্যক্তিগতভাবে মনে করি যে কোনো ধরনের সরাসরি অর্থ প্রদান করা আসলে আমাদের মতো দেশে, বাংলাদেশে এটা খুব রিস্কি। কেন রিস্কি? কারণ আমাদের বাংলাদেশের লোক এই বিষয়গুলিকে টেকেন ফর গ্র্যান্টেড নেয়, মানে এটা আমি পেয়েছি, এটা আমি পাবো, সারা জীবন পাবো। তো এরকম হওয়াটা ঠিক হবে না। আর বসে বসে যদি কেউ 100 টাকাও পায়, সে তো মনে করে না যে তার ওই 100 টাকাটা প্রাপ্য আর কি, সে কাজকর্ম কমিয়ে দেয়। তো আমার কাছে মনে হয় যে একই সাথে যারা ফ্যামিলি কার্ড পাচ্ছেন তাদের কাজে কর্মে উৎসাহী করে তোলা অথবা তাদের জন্য কর্মসংস্থান তৈরি করাটা খুবই জরুরি। আপনাকে অনেক অনেক ধন্যবাদ আজকে পলিটিক্যাল পালসে সময় দেওয়ার জন্য। আমরা অনুষ্ঠান একদম শেষ পর্যায়ে চলে এসেছি। ধন্যবাদ আপনার অনুষ্ঠানে আমাকে ডাকার জন্য। দর্শক, কথা বলা আসলে সহজ, কিন্তু সেটাকে বাস্তবায়ন করা খুবই কঠিন। আর এই কঠিন কাজটাকে বাস্তবায়ন করার জন্যই মূলত আমরা ভোট দিয়ে জনপ্রতিনিধি নির্বাচন করি। চোখ থাকবে জনপ্রতিনিধিদের দিকে, তারা আসলে কিভাবে আমাদের দেশটাকে স্থিতিশীল করছে এবং জনদুর্ভোগ কমাচ্ছে। আগামী পলিটিক্যাল পালসে কথা হবে নতুন কোনো বিষয় নিয়ে, নতুন অতিথির সাথে। সেই পর্যন্ত সকলে ভালো থাকবেন। বিদায় নিচ্ছে আমাদের আজকের পর্ব থেকে।